শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেটা একদিকে যেমন অনেক আশার সঞ্চার, অনেকের মধ্যে ভালো লাগার একটা ভালো অনুভূতি সৃষ্টি করবে, এটি ঠিক। আবার একই সাথে রাজনৈতিক মহলে কিছু ক্ষেত্রে কিছু একটু সংশয় সৃষ্টি করেছে, একটু অস্পষ্টতা তৈরি হয়েছে। যেমন আমরা বলছি যে এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য জনগণের কাছে একটা রূপরেখা হাজির করা দরকার এবং এটার জন্য তাদের সম্ভাব্য কত সময়ের প্রয়োজন সেটাও তাদের দিক থেকে বলা উচিত। তারা বললে কিন্তু আমরা সেটা মেনে নেব, কিন্তু আমরা একটা রিল্যাক্সেশন চাই যে এই সরকারের এই কাজগুলো করার জন্য 1 বছর কিংবা 2 মাস কিংবা 6 মাস কিংবা 3 মাস লাগবে। সেজন্য রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে যে সরকারের কাজের একটা কর্ম পরিকল্পনা, যেখানে আপনার কর্মপদ্ধতি, প্রক্রিয়া এবং সময়ের একটা উল্লেখ থাকবে। পাশাপাশি আপনার সরকারও আবার, বিশেষ করে সরকার প্রধান উপদেষ্টা তিনি ভাষণেও কিছুটা পরিষ্কার করেছেন যে এই সরকারের ম্যান্ডেট দিয়েছে ছাত্র জনতা, কাজেই ছাত্র জনতা যতদিন চায় ততদিন তারা থাকবেন। ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত তাদেরকে সমর্থন করবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করবেন। ছাত্র জনতা যেই ধরনের পরিবর্তন চায় তারা সেই পরিবর্তনগুলো করবে। এখানে আবার একটা কিছু অস্পষ্ট হচ্ছে এই কারণে যে ধরেন এই যে ছাত্র জনতার আন্দোলন আমরা বলছি বা ছাত্র নাগরিকদের আন্দোলনের ফসল বা গণঅভ্যুত্থান আমরা বলছি, এই ছাত্র নাগরিক কিংবা জনতার প্রতিনিধি কারা কারা ছাত্র নাগরিক, আলটিমেটলি কিন্তু সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই ছাত্র নাগরিকদের মধ্যে আছে এবং সমস্ত রাজনৈতিক দল কিন্তু সাপোর্ট দিয়েছে, সমর্থন করেছে, সহযোগিতা করেছে, বিধেই কিন্তু এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। রাজনৈতিক সমর্থন এবং রাজনৈতিক আসলে গাইডেন্স ছাড়া এইরকমের একটা ম্যাস মুভমেন্ট এই যে রেজিম ছিল সেখানে কিন্তু অসম্ভব ছিল। কাজে এই যে আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, মাঠে ছিল, সেই ক্ষেত্রে ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলের স্পষ্ট একটা প্রতিনিধিত্ব দরকার। রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক দরকার। কিন্তু যদি সেখানে আস্থা বিশ্বাসের সম্পর্কে ফাটল তৈরি হয়, সন্দেহ সংশয় তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের সকলের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে। তো এখন বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে একদিকে যেমন সরকারের প্রতি একেবারে আনকন্ডিশনাল সমর্থন রয়েছে, আবার কিছু একটু সন্দেহ সংশয় রয়েছে যে আসলে নির্বাচন, সামনের পরিস্থিতি কি হতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হবে কিনা। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে একটা প্রস্তাব আমরা দিব, যেটা হচ্ছে এই সরকারের যে শক্তি বা ভিত্তিটা জনগণ, পাশাপাশি এই সরকারের একটা রাজনৈতিক ভিত্তি দরকার। রাজনৈতিক ভিত্তিটা হতে পারে রাজনৈতিক দলসমূহের 2-1 জন করে প্রতিনিধি নিয়ে এই উপদেষ্টার সংখ্যাটা আরো বাড়িয়ে এই গভর্নমেন্টকে ভাইব্রেন্ট করা। কারণ এই সরকারের বর্তমান যে দুটি চ্যালেঞ্জ, সেটি কিন্তু এই সরকার শপথ নেওয়ার প্রায় অর্ধ মাস চলে গেলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যায়নি। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যে সরকারকে বিভিন্ন গ্রুপ ডিস্টেবিলাইজ করছে, তারা আন্দোলন সংগ্রামের নামে সরকারকে জিম্মি করার চেষ্টা করছে, একটা অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। গতকালকে আনসারদের সচিবালয় গ্রাম এবং নৈরাজ্য তৈরি করে আমরা সেটা দেখলাম। কাজে এই ধরনের অনেকগুলো ঘটনা সরকারকে ফেস করতে হচ্ছে। পাশাপাশি এই গত রেজিমকে যারা অন্ধভাবে সমর্থন দিয়েছিল, প্রতিষ্ঠিত করেছিল, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, তাদের একটা সমর্থন রয়েছিল ওই সরকারের প্রতি। কাজে এই সরকারের শক্ত অবস্থানের কারণে তারা সরকারকে একটু চাপে ফেলতে চায়। তাদের একটা অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বাঁধ খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা, আবার এখানকার কিছু সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়ে বিভ্রান্তিকর বিষয়ে রাস্তায় নামানো। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক একটা স্থিতিশীলতা, এটা কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সরকার কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি, স্থিতিশীল করতে পারেনি। দ্বিতীয়ত, অর্থনীতিকে সচল রাখা কিংবা অর্থনীতিকে গতিশীল রাখা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই সরকারের অনেকজন মানুষ কিন্তু প্রতিযশা অর্থনীতিবিদ রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে ধরেন আমরা একটা রাজনৈতিক রোডম্যাপের বাইরেও ইকোনমিক রোডম্যাপও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। তো কাজে এইগুলো কিন্তু রাজনৈতিক মহলে বা বিভিন্ন মহলে কিন্তু আলাপ আলোচনা হয় যে আচ্ছা তাহলে কোন দিকে আমরা যাচ্ছি, তার তো একটা রূপরেখা, তার তো একটা প্রস্তাবনা, আলাপ আলোচনা থাকা দরকার। সেই দিক থেকে গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণে অনেক বিষয় ক্লিয়ার হয়েছে যে তার ব্যাংকিং খাত, সুশাসন প্রতিষ্ঠা সহ অর্থনৈতিক পুনর্গঠন, ছাত্র যুবক
তরুণদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র গঠন, প্রশাসনিক রাজনৈতিক সংস্কার এবং সর্বশেষ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেক্ষেত্রে সব বিষয়গুলোই মোটামুটি এসেছে। কিছু বিষয় একটু রাজনীতিবিদরা তো আসলে যেটা বলে সাংবাদিকদের মতো যে যত পরিষ্কার করে বলা যায় তত পরিষ্কার হতে চায়। সেক্ষেত্রে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে না, আমার মনে হয় যে কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ বসবে, নিশ্চয়ই সেখানে বিষয়গুলো আশা করি একটা সমাধান মিলবে। আপনার কথা রেশ ধরে যদি বলি যে যেখানে গত 17 বছর একটা দেশে স্বৈরশাসন চলছে, তো সেখানে এই সরকারের বয়স হলো মাত্র 14 দিন। তো এর ভিতরে আসলে অনেকেই বলতেছে যে তার এই প্ল্যানটা, এই বিষয়ে এই 14 দিনে আসলে কি একটা মানুষকে মূল্যায়ন বা একটা সরকারকে যেভাবে তাকে চারদিক থেকে চেপে ধরতেছে, এটা কি সম্ভব 14 দিনে একটা মানুষকে মূল্যায়ন করা? না, প্রথমত হচ্ছে যে এটা ঠিক যে গত 16 বছরের যে জঞ্জাল, যে আবর্জনা, সেটা পরিষ্কার 16 দিন হবে না। তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। কিন্তু নতুন উপদেষ্টারা দায়িত্ব নিলেও রাষ্ট্রের যে কাঠামো সেটি কিন্তু পুরানো আছে এবং রাষ্ট্র কিন্তু ফাংশন করতেছে। রাষ্ট্র কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার উপাদান নিয়ে রাষ্ট্র চলে। সেই ক্ষেত্রে ধরেন বিভিন্ন দেশের যারা নতুন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ইলেক্টেড হন, তারা কিন্তু প্রথম 100 দিন কিংবা প্রথম 30 দিনের কর্মসূচি একটা রোডম্যাপ ঘোষণা করে। সেক্ষেত্রে এখানে ডক্টর ইউনূস স্যারের মতো একজন ইনোভেটিভ মানুষ, সৃজনশীল মানুষ, নিজেই সোশ্যাল বিজনেসের কনসেপ্টকে সারা বিশ্বে পপুলার করেছেন, সফল করেছেন। তার প্রতি একটি প্রত্যাশা থাকে অনেক ধরনের মানুষের। সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত তারা একটা রোডম্যাপ এই কয়েকদিনে দিতে পারত। সেটা দেয়নি বা সম্ভব হয়নি, এখনো সেটা দিতে পারে। সেটা দিলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা আমি মনে করি অনেকখানি একটা সন্তুষ্টির ঢেকুর তারা তুলতে পারবে। প্লাস হচ্ছে অবশ্যই আরো একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এখন যে বিভিন্ন সংগঠন, কমিউনিটি আন্দোলনের নামে সরকারকে চাপে ফেলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যে কাজগুলো করছে, এগুলোতে কোনোভাবেই সমর্থন দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছি যে এই সরকার ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার চাওয়া পাওয়ার আলোকে তারা এটা আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে, যেখানে মারামারি, হানাহানি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ঘুষ, দুর্নীতি থাকবে না। এখন এই কাজগুলো করতে তো তাদেরকে কিছুদিন সময় দেওয়া লাগবে, বিভিন্ন লোকে রিপ্লেস করতে হবে, সেজন্য তাদেরকে একটু চিন্তা ভাবনার সুযোগ দিতে হবে। কাজে ওই সময়টুকু পর্যন্ত আমরা ধৈর্য ধরার পক্ষে এবং আমরা সবার প্রতি, দেশবাসীর প্রতি, বিভিন্ন কমিউনিটি তাদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছি যে অন্তত আল্লাহর হস্তে 1 মাস আপনারা আন্দোলন করেন না, কারণ একটা মাস তাদেরকে স্থিতিশীল হয়ে কাজ করার সুযোগ দেন। আপনি একটা গণমাধ্যমে চাকরি করেন কিংবা একটা অফিসে চাকরি করেন, আপনাকে যদি নতুন এক জায়গায় বদলি করা হয়, ওখানকার পরিবেশ বুঝে ওঠার জন্য কিন্তু আপনার 10-15 দিন সময় লাগবে। কাজে এই যে একটা ফ্যাসিস্ট সরকার যারা 15 বছরে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার তাদের স্বকীয়তা ধ্বংস করে একটা দলবাজের আখড়ায় পরিণত করেছে, দলবাজদেরকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে। কাজে এই পরিস্থিতির তো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। এই পদগুলোতে উপযুক্ত লোক তৈরি করতে হবে, তার জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে। যেটা একটু বিষয় যে আপনি বলতেছিলেন যে গত 17 বছরে যেভাবে তারা করতেছে এবং বিভিন্ন রূপে, আসলে স্বৈরাচার যদি বলি, তারা বিভিন্ন রূপে ফিরে আসতে চাচ্ছে। যেমন কখনো আনসার, কখনো রিক্সাওয়ালা, কখনো হিন্দু লীগ, মানে নানান রকম বিভিন্ন রূপে তারা ফিরে আসতেছে, যেটা আমরা দৃশ্যমান দেখতেছি আসলে। তো আসলে সরকারের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ কিনা আসলে, এই ফেসিস যেখানে একটা প্রাইমারি স্কুলে মাস্টার থেকে শুরু করে একজন সর্বোচ্চ পর্যায়ে লেভেল, সব জায়গায় দলীয়করণ আসলে। তো এটা আসলে এই সরকারের জন্য অনেক বড় কঠিন, এবং কতটুকু সময় লাগতে পারে বলে? না, এটা তো আমি প্রথমে আমার বক্তব্যে বলেছি যে সরকারের দুটো প্রধান চ্যালেঞ্জের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যেমন একটা চ্যালেঞ্জ, এবং অর্থনৈতিক পুনর্গঠন কিংবা অর্থনীতি সচল করা একটা চ্যালেঞ্জ। তো রাজনৈতিক স্থিতিশীলতার এটা একটা পার্ট। বিশেষ করে আমাদের যে পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসররা, তাদের কাছে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। প্রত্যেকটা এমপি, মন্ত্রী, গত 3টা টার্ম এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সচিব হয়েছে, ব্যবসায়ী হয়েছে, বসুন্ধরা কিংবা এসালমের মতো মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী তৈরি হয়েছে, যারা সরকারকে হাজার হাজার কোটি টাকা ডোনেশন দিয়ে সরকারকে এই দুর্বৃত্তায়ন ঘটাতে সহযোগিতা করেছে, সরকারকে বেপরোয়া হতে সহযোগিতা করেছে। কাজেই এই মাফিয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এই দুর্নীতিবাজ আমলা, এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই যে এদের কাছে টাকাগুলো আছে, এই টাকা কি করবে? তারা এই পতিত স্বৈরাচারকে পুনঃস্থাপন করার কাজে ব্যয় করবে। আর স্বাভাবিকভাবেই বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, দুর্নীতিগ্রস্ত সমাজে টাকা পয়সার দ্বারা মানুষ প্রভাবিত হয়। কাজেই এই যে কালো টাকা উদ্ধারে যদি অভিযান না চালানো হয়, দুর্নীতিবাজ, অসৎ, দলবাজ, আমলা, সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিনা ভোটের এমপি,
এদেরকে যদি গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হয় তাহলে কিন্তু এরা সরকারকে অস্থিতিশীল করবে। এই যে ধরেন সেনাবাহিনী যে একটা তথ্য প্রকাশ করেছিল যে আপনার 600-র উপরে তাদের কাছে প্রাণ রক্ষার জন্য আশ্রয় নিয়েছে, সেনা ছাউনিতে কারা আশ্রয় নিতে গেছে? নিশ্চয়ই যারা এতটা অপকর্ম করেছে যে তারা জানে যে রাস্তায় যদি জনগণ পায় তাদেরকে পিষে ফেলবে। তাহলে এই কারা 600-র অধিক যে আশ্রয় নিয়েছিল এই তালিকাটা সেনাবাহিনীর প্রকাশ করা উচিত এবং সেই তালিকা ধরে পুলিশের গ্রেপ্তার অভিযান চালানো উচিত, বিচারের মুখোমুখি করা উচিত। কেন, কি অপরাধ তারা করেছিল যে জনগণ থেকে তারা পালিয়ে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিল? তো এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয় তাহলে কিন্তু দেশকে অস্থিতিশীল করবে এবং সরকার একটা বিপদের মুখে পড়বে, সরকার টিকতে পারবে না। এখন ধরেন ইউনূস স্যারের মতো ব্যক্তি অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং তার যে অবস্থান, তার যে মর্যাদা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যে কোনো রাষ্ট্রের প্রধানের চেয়ে তার মর্যাদা বর্তমানে অনেক উপরে। কাজে তিনি যদি দেখেন যে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে, দেশকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে তো তিনি স্বাভাবিকভাবেই সুন্দরভাবে চলে যাবেন। সেই ক্ষেত্রে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটা কিন্তু সম্ভব হবে না। এখন ইউনূস স্যার তো চাইলেই সবকিছু একা সামাল দিতে পারবে না, তার জন্য একটা ভাইব্রেন্ট, একটা কর্মঠ, একটা সৎ, সাহসী, ভিশনারি টিম দরকার। উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন, কিন্তু এই সরকার তো একটা পলিটিক্যাল বা পলিটিক্সের পার্ট। কাজে পলিটিক্যাল পার্টিকে বাইপাস করে, পলিটিক্যাল পার্টিকে বাদ দিয়ে সরকার পরিচালনা সম্ভব নয়। যেহেতু একদিকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ও তার দোসররা গত 16 বছর লুটপাট ভাগ বটারা করে বাংলাদেশকে একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, সুশাসনের পরিবর্তে দুঃশাসন দেশে তৈরি করেছে। কাজে এখন এই সরকারের দায়িত্ব হবে যে গত 16 বছরে তারা গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম করেছে, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যারা মানুষের কাছে রাজনীতি করেছে, আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের সমন্বয়ে এই সরকারের একটা জাতীয় ঐক্যের বা জাতীয় রাজনীতির চেহারা দেওয়া। এখানে যদি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরো 2-4 জন থাকে তাহলে কিন্তু সরকারের শক্তিটা বাড়বে। তো এই রাজনৈতিক সমর্থনটাও যদি আনকন্ডিশনাল ভাবে সরকারের সাথে থাকে তাহলে কিন্তু সরকারকে আর কেউ ঠেকাতে পারবে না। এখন ছাত্র জনতা আমরা বলছি, আমরা ছাত্র জনতাকে গ্লোরিফাই করছি, তাদের ত্যাগ তিতিক্ষা সংগ্রামকে আমরা রেসপেক্ট করছি, কিন্তু কোনো অসংগঠিত গোষ্ঠী, কমিউনিটি কখনোই টেকসই কিছু করতে পারে না। এই যে ছাত্র জনতা, ধরেন ছাত্রদের কথায় আন্দোলন, এখানে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ছিল, ছাত্র দলের নেতাকর্মীরা ছিল, ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিল, সাধারণ ছাত্ররা ছিল। কাজে এই সাধারণ ছাত্ররা কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবসময় কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে রাস্তায় আসবে না, কিংবা ছাত্র জনতার ডাকি রাস্তায় নামবে না, কারণ তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজিতে বিলিভ করে। আর সাধারণ জনগণ ডেইলি কিন্তু আন্দোলন সংগ্রামে আসবে না, সপ্তাহে আসবে না, মাসে আসবে না। এই যে একটা রিয়ালিটি, তারা যখন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়, যখন একটা সেন্সেশন ক্রিয়েট হয়, তখন তারা কিন্তু রিয়াক্ট করে বা রাস্তায় নামে। তো কাজেই এই ছাত্র জনতা কিংবা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মকে ডিপেন্ড করে কিন্তু সরকার পরিচালনা করা যাবে না। সরকার পরিচালনা করতে অবশ্যই এই যে 42টি রাজনৈতিক দল গত আপনার এই যে কয়েক বছর ধরে যুগপৎ আন্দোলন করে তারা রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলন করছে, আমি মনে করি তারা এই সরকারের একটা ভ্যানগার্ড হতে পারে, এই সরকারের একটা সহযোগিতা হতে পারে। তার জন্য এই রাজনৈতিক দলগুলো থেকেও আমি মনে করি যে কয়েকজন উপদেষ্টা নেওয়া দরকার। শেষ প্রশ্ন একদম, এটা হলো যে এই এর আগে আমরা দেখেছি বন্যা হলে বা কোনো দুর্যোগ হলে ত্রাণের সংকট হতো, আর এখন এই ছাত্রদের ডাকে বিষয়টা টোটালি উল্টো। ত্রাণ দেওয়ার লোকের জন্য মানুষ লাইন ধরতেছে, আগে ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরতেছে। কিন্তু বিষয়টা হলো যে এটার যে বন্টনটা, সুষ্ঠু বন্টনটা, আসলে আমি যেমন গতকালকে ফেনী থেকে আসলাম, সুষ্ঠু বন্টনটা হচ্ছে না। এখানে আমি নাম না বলি, একটা মহলে এখন আবার আগের মতো দেখা গেল যে তারা জোর করে এর কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছে, এই দিবে, এর নাম এর অর্ধেক ভাগ করে দিতে হবে। এই বিষয়গুলো আসলে সরকারের নজর দেওয়া উচিত কিনা, এবং যারা বন্যা দুর্গত তাদের কাছে আসলে ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা। ফেনীতে আমরাও গিয়েছিলাম, আমরা যেটা দেখেছি 2-3 তলা বিল্ডিং ও পানির নিচে, এবং আমরা এসেও বলেছিলাম যে ওখানকার প্রধান সমস্যা হচ্ছে সমন্বয় না থাকা। ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে শত শত সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যে এলাকার মানুষ পাচ্ছে ওই এলাকার মানুষ ঘুরে ঘুরে পাচ্ছে, আর অন্যরা পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে অনেকে ঢাকা থেকে আসলে ধরেন আমি বলবো যে আবেগেই তারা চলে গিয়েছেন, কোনো ধরনের প্রস্তুতি নাই, ওখানের সাথে যোগাযোগ নাই, ওখানে তারা কি করতে পারবে, কোথায় যেতে পারবে। 2 দিন ট্রাকে ত্রাণ নিয়ে অপেক্ষা করতেছে, বিতরণ করতে পারছে না, কারণ ত্রাণ বিতরণ করার জন্য তাদের ট্রলার প্রয়োজন, নৌকা প্রয়োজন, স্পিড বোটের প্রয়োজন, সেইটা তারা পাচ্ছে না, কারণ ওখানে তো এই ট্রলার ঘাট বা খেয়া ঘাট তৈরি হয়নি। যারা যাচ্ছে কিছু লোকজন, কিছু স্পিডবোট ট্রলার সাময়িক
ভাড়া করে নিয়ে যাচ্ছে সেগুলো তারাই কাজে ব্যবহার করছে, কাজে ট্রলার স্পিড বোটের অভাবে ওই গাড়ি ওখানেই রাখতেছে এবং দু একজনের সত্যিকার অর্থে ওই ফটোশুট করে ছবি টবি তুলে ভিডিও করে সাইটে একটু দিয়ে চলে আসতেছে, তাতে কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের কাছে হেল্পটা যাচ্ছে না। আবার এদিকে পশুরাম, ফুলগাজী সহ সোনাগাজী এই সমস্ত যে দূরবর্তী উপজেলাগুলোতে এইখানে কিন্তু রিমোট এলাকাগুলোতে আবার পাচ্ছে না। হয়তো ধরেন বাজার কেন্দ্রিক কিছু লোক দিয়ে আসছে, ওখানে ক্যামেরা আছে, ওইখানে কিছু লোকজন আছে, নেতা কর্মী দিয়েছে, ভিতর পর্যন্ত আবার কেউ জানে। তো এই জন্য আমরা কিন্তু ডিসি সাহেবকে একটা প্রস্তাব দিয়েছিলাম, একটা পরামর্শ দিয়েছিলাম যে ডিসি সাহেব যারাই ঢাকা থেকে ত্রাণ নিয়ে যাবে তিনি রিসিভ করবেন এবং তার অফিস থেকে 2 জন প্রতিনিধি ওই ত্রাণ বা সহায়তা কমিটির সাথে ট্যাগ করে দিবেন যে, এবং এলাকা নির্ধারণ করে দিবেন যে আপনি সোনাগাজী দিবেন, আপনি ফুলগাজী দিবেন, আপনি রংপুর দিবেন, আপনি দিনাজপুর দিবেন, আপনি এই পাড়ে দিবেন। তাহলে হচ্ছে কি একটা সমন্বয় হচ্ছে, যাচ্ছে এই এলাকার মানুষ গতকালকে পেয়েছে, এই এলাকার মানুষ পায়নি, তাহলে কিন্তু একটা সুষম বন্টন হয়। সম্পদ বা এই যে সহযোগিতা কিন্তু অভাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় যে কর্মযজ্ঞ আমরা দেখেছি ছাত্রদের মাধ্যমে, নিঃসন্দেহে এইটা প্রশংসার দাবিদার। অত্যন্ত স্বস্তিদায়ক একটা বিষয় যে ছাত্ররা প্রায় 5-7 কোটি টাকার ত্রাণ সামগ্রী এবং নগদ টাকা তারা উত্তোলন করতে পেরেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইনস্টিটিউশন হচ্ছে একজন ব্যক্তি, যে আহমদুল্লাহ সাহেব আসুন্নাহ ফাউন্ডেশন একটা সংগঠন, যদি হুজুর দেখে এটা প্রচার হচ্ছে না খুব বেশি, তিনি কিন্তু আপনার 25 থেকে 30 কোটি টাকার ত্রাণ সামগ্রী তিনি সংগ্রহ ইতিমধ্যেই কিন্তু ওই এলাকাগুলোতে দিয়ে দিচ্ছেন। কাজে দেখেন একদিকে ছাত্র সমাজ মিলে 5-7 কোটি টাকা যেমন কালেক্ট করছে, সেটা নিশ্চয়ই আনন্দের, এইটাও কখনো দেখা যায়নি। আবার আরেকদিকে একজন ব্যক্তি আস্থা বিশ্বাস থাকায় মানুষের 25 থেকে 30 কোটি টাকার ত্রাণ সামগ্রী। আবার ইন্ডিভিজুয়াল পর্যায়ে যে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা সমন্বয় হলে আসলে সব মানুষ, আমার বিশ্বাস যারা ভুক্তভোগী হয়েছে একটা মানুষও আপনার সহায়তা বঞ্চিত হবে না যদি সমন্বয় করা যায়। তো এই কারণে আমরা যারা যাচ্ছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, একটু কষ্ট করে হলেও যেই এলাকায় কেউ পায় নাই খোঁজ খবর নিয়ে সেখানে দেন। শুকনা খাবার কয়দিন খাবে? 4-5 দিন ধরে খালি মুড়ি চিরা বিস্কিট এগুলো দেওয়া হচ্ছে। এখন অন্য খাবার ব্যবস্থা করা দরকার, তারা যেন ভাত, একটু ডাল, মাছ টাছ, ডিম টুম এগুলো খেতে পারে, এগুলো একটু ব্যবস্থা। যেহেতু আমরা দিচ্ছি সহযোগিতা, যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা দিতে পারছে না তাদের উদ্দেশ্যে তো বলছি না। যদি রান্না করা খাবার টাবারের ব্যবস্থা করা যায়। পানির একটা প্রচন্ড রকমের সংকট, পানি এত ঘোলাটে, ওগুলো আপনার ওই হ্যালোজেন ট্যাবলেট দিয়ে 3 দিন রাখলেও আপনার পরিষ্কার হবে না। তো কাজে বিশুদ্ধ পানি একটা চরম সংকট। পাশাপাশি আপনার তাদের ওখানে বিদ্যুৎ নাই, কাজে অন্ধকারে থাকতেছে। মোমবাতি তাদের অনেকের চাহিদা, যেটা আমরা দেখেছি। পানিবাহিত রোগের কারণে অনেক ক্ষেত্রে ডায়রিয়া টাইরিয়া হচ্ছে, স্যালাইন কিংবা সাময়িক জ্বর ঠান্ডা থেকে নাপা, এই সমস্ত কিছু বেসিক আপনার প্রয়োজনীয় ওষুধ কিংবা খাদ্য সামগ্রী তারা নিয়ে যেতে পারে। বিশেষ করে শুকনা খাবারের পাশাপাশি এখন অন্য খাবারের দিকে যাওয়া, 5-7 দিন অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে যারা যাচ্ছেন তাদের প্রতি আমাদের আহ্বান। এবং আপনারা জানেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তিনি ওই যে আগে শেখ হাসিনার ত্রাণ ফান্ডে 5 কোটি টাকা দিয়ে ফটোশুট করে ওইটা আবার বিক্রি করবে, যে আমি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, এই জন্য কিন্তু উনি ফটোশুটের জন্য ত্রাণ তহবিল এগুলো নিরুৎসাহিত করেছেন, যে যারা দিবেন অ্যাকাউন্টে দিয়ে দেন। তার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দিয়ে দেন। সেক্ষেত্রে যারা সরকারি বেসরকারি পর্যায়ে আছেন তাদের প্রতি আহ্বান, আপনারা দিতে পারেন। বেসরকারি পর্যায়ে যারা কাজ করছে, আমরা গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তাদের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন। এবং যারা এই সহযোগিতাগুলো করছেন তাদের প্রতি আহ্বান যে আপনারা একটু সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই এবং যারা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ভালো ফ্যামিলি 10 তলা বিল্ডিং এ তাদের উপরের বা নিচের ফ্লোরে তারা সাধারণ মানুষকে জায়গা দিয়েছে, জায়গা যেহেতু দিয়েছে খাবারও কিছু দেওয়া লাগতেছে, তো তাদের পরিবারের খাবার শেষ হয়ে গেছে। কাজে এখনো তো অনেকের একটা সংকোচবোধ থাকে যে তাদের মানুষের কাছে হাত পাতা। তো কাজে এই ক্ষেত্রে আমি মনে করি যে ত্রাণ বিতরণ এই শব্দটা না ইউজ করে আমাদের নতুন নতুন আপনার শব্দে আমাদের যাওয়া উচিত, যে আমাদের সহযোগিতা, মানবিক সহযোগিতা, আমাদের উপহার বন্যার্থদের দুর্গত, আমাদের ভাই বন্ধু তারা তো ভিক্ষা চায় না, হঠাৎ করে তারা এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কারণে এই বিপর্যয় তৈরি হয়েছে। সুতরাং এখানে তাদেরকে সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের ভাই বন্ধু সহযোদ্ধা হিসেবে। সো আমরা মনে করি যে আপনারা ইতস্তত বোধ করবেন না আপনাদের এই সংকটে। আমরা যেভাবে এই যে গত আপনার 5ই অগস্ট ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যে শেখ হাসিনার পতন ঘটালাম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই যে টিএসসিতে কোটি কোটি টাকার আপনার ত্রাণ কিংবা ফান্ড সংগ্রহ, কিংবা একজন আহমদুল্লাহ সাহেব কিংবা আসুন্নাহ ফাউন্ডেশনের গণ অধিকার পরিষদের অন্যান্য রাজনৈতিক দল, এই বাংলাদেশে আমরা চাই যে একজনের বিপদে সকলে তার পাশে দাঁড়াবে, কোথাও কোনো বিপর্যয় হলে সকলে মিলে সেটাকে মোকাবেলা করবে। এই যে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে,
আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যদি এই পরিবেশটা বজায় রাখতে পারি এবং আমাদের মানসিকতা যদি উন্নত করতে পারি, অবশ্যই আগামী 5-7 বছরের মধ্যে বাংলাদেশকেও ইউরোপ আমেরিকার মতো একটা উন্নত দেশের লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। রাশেদ ভাই আপনার 5 মিনিট হাত বই ধরা এটা ফ্যানটা ছেড়ে দেন ভাই 2 মিনিট একটু ব্রেক নিয়ে